গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটায় ওই 6:45 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করছি আজকের দিনটা সকলের খুব ভালো কাটবে, আনন্দে কাটবে। এই পুরো বছরটাই সকলের আনন্দে কাটুক এই কামনাই করি। আর আপনারাও আশীর্বাদ করবেন যেন সোনামাকে নিয়ে, পুরো পরিবারকে নিয়ে আমিও এইভাবে হাসি খুশিতে আনন্দে কাটাতে পারি সারাটা বছর। আর সোনামাকে বিশেষ করে আশীর্বাদ করবেন ও যেন এইভাবে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে, আর যেন আনন্দে কাটাতে পারে সারাটা জীবন, আর যেন একটু মানুষের মতো মানুষ হয়। ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় 7:45 বাজে বললামই তো। এখনও পর্যন্ত সোনামা ওঠেনি, তো সকালের যে টুকিটাকি কাজ থেকে থাকে ওগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। সোনামা উঠুক, ওকে ক্লিনিং করিয়ে পরিষ্কার করিয়ে খাবার খাইয়ে তারপরে না হয় রান্নার দিকে যাব। তো আজকে ভাবছি ঘরটা একটু পরিষ্কারও করব, তবে সোনামা ওঠা না পর্যন্ত পরিষ্কার করতে পারবো না। আর ও উঠলে ওকে ক্লিনিং করিয়ে মনে হয় রান্নার দিকে চলে যায়, আর ঘর পরিষ্কার করতে ইচ্ছা করে না। তো এখন ঘুমাচ্ছে, এখন ঘরটা যদি মুছতে যায় বা পরিষ্কার করতে যায় তাহলে উঠে যাবে। তো সেই কারণে ও যতক্ষণ ঘুমায় আমার ঘরটা পরিষ্কার করতে ইচ্ছা করে না। তো যাই হোক, দেখি কতটা দেরি হয়। যদি ভীষণই দেরি হয়ে যায় তখন পরিষ্কার করে নেব, তাছাড়া অনেকটাই দেরি হয়ে যাবে। যা রোদের জোর, আবার যদি রান্না করতে দেরি হয় ছেলেগুলোও কষ্ট পাবে, কারণ ছেলেগুলো আমাদের কাছে ছাড়া থাকবে না। তো যাই হোক, চলুন আবারও পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আর কিছুক্ষণ পরেই সোনামা উঠে পড়েছিল, তো সোনামাকে ক্লিনিং করিয়ে খাবার খাইয়ে ওইদিকে ভাতটা চাপিয়েছি। দিদিভাই বলল যে বুনু আমাকে এই তিলটা একটু পেনিয়ে দিবি, তাহলে আমি পেস্ট করে নিতে পারবো। এই তিল পেনানোটা আমিও জানতাম না, তবে শাশুড়ি মায়ের কাছ থেকে আমি একদিন শিখে নিয়েছিলাম। কারণ এই শাশুড়ি মায়ের যদি কেউ বাড়িতে না থাকতো তখন খুবই অসুবিধা হতো। এই তিলটা আরে পেনাতে পারতাম না, সেই জন্য পেস্ট আরে কিছুই করতে পারতাম না। তো সেই কারণে আমি একদিন শিখে নিয়েছিলাম। সেই যে শিখে নিয়েছিলাম এখনও ঠিক ভালো মতনই পারি। আগে মোটেও পারতাম না, যতই শিখতাম না কেন। মা অনেকবারই শিখিয়েছিল, তবে খুব একটা পারতাম না। বেশ কয়েকবার মিনিমাম 2 থেকে 3 বার মতো এই কাজটি করেছি, তো এইবারে বেশ ভালো মতন পাচ্ছি। কিন্তু এই যে 2 থেকে 3 বার মতো করলাম, আর বেশি বার করবো না, 2 থেকে 3 বার মতো করলেই হবে। ওই যে দেখুন তোলাতে কতটা পরিমাণে বালি আর ওই তিলের খোসাগুলি রয়েছে। তো যাই হোক, এদিকে আমার হয়ে গিয়েছে তেলটা পেনানো। তো শাশুড়ি মা বললো একটু তিলের জলটা ঝরিয়ে নিবি, তাহলে বেশ ঝরঝরে মতো হবে। আজকে তিলে পেঁয়াজের জন্যই এই তিলটা পেস্ট করা হবে, তো সেই কারণে জলটা একটু ঝরিয়ে নিলাম। ওইদিকে দিদিভাই টেবিলে পেস্টটা করছিল, তো সেই কারণে একেবারে টেবিলেই নামিয়ে দিই। ওইদিকে এখনও পর্যন্ত মাছটা বোনাতে রয়েছে, মাছটা না হয় বনিয়ে দিই। দিদিভাই বললো যে বুনু আমি মাছটা বনিয়ে দেবো, তুই রেখে দে, তুই যদি অন্য কিছু করবি তো কর। তো আমি বললাম যে না না, আমি মাছটা বনিয়ে দিচ্ছি। দিদিভাইয়েরও আজকে শরীরটা খারাপ রয়েছে প্রচণ্ড পরিমাণে। আজকে বাড়ির জন্য একটা পাঙাশ মাছ নেওয়া হয়েছে, তো এই পাঙাশ মাছের মাথাটা কাটাটাই হচ্ছে বড় ব্যাপার। তো যাই হোক, কোনো রকমে মাথাটা কেটে নিয়েছি। আর এই পাঙাশ মাছের পিসগুলো পুরো মাংসের পিসের মতো হয়, আর খেতেও মাংসের মতনই লাগে। আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন, আর যারা এখনও পর্যন্ত খাননি তারা একবার খেয়ে দেখবেন, পুরো সে মাংসের পিসের মতো খেতে লাগে। আর এই যে সে পুরো ইলিশ মাছের পিসের মতন হচ্ছে বড় বড়। তো পিসগুলি আর অত বড় বড় করলাম না, কারণ অত বড় বড় করলে পেটি চিকা বার না করলে ওই পিসগুলি ভেঙে যাওয়ার ভয় ছিল। এই যে আমার সব কটা মাছ একদম বোনানো কমপ্লিট হয়ে গিয়েছে। মাছটা বনিয়ে সোনামাকে একটা মতো কলা পাকা খাইয়ে পরে আমার কতগুলো কাচাকুচি করার ছিল, তো ওগুলো কাচাকুচি করে আর কাঁথাটাও নিয়ে চলে এসেছি। আজকে রোদে দেবো ভাবছি। সোনামা কালকে রাত্রে আবারও টয়লেট করে দিয়েছে, তো সেই কারণে বিশেষ করে আজকে বেড কাভারটাও চেঞ্জ করে দিয়েছি, আর কাঁথাটাও ভাবছি আজকে রোদে দেবো। আজকে কিন্তু পুরো ছাদটাই ফাঁকা রয়েছে, কেউ কিন্তু কোনো জামা কাপড় মেলেনি। তবে এর আগের দিনকে যে সুবিধাটা পেয়ে গেছি, এই সুবিধাটা আর ছাড়ছি না। এটা তো দেখেইছিলেন যে যেদিনকে আমি বাপের বাড়ি থেকে এসেছিলাম সেই দিনকে আমি এই তালায় পেতেই নিচে দিয়েছিলাম, সেই দিনকে যেহেতু জায়গা থাকেনি সেই কারণে। তবে আজকে জায়গা আর সবই রয়েছে। আমাদের সাইডে দিলে খুব একটা ভালো মতো রোদ পায় না, আর ভালো মতো রোদ পেলেও তাড়াতাড়ি তেতে যায় না। আর এই নিচেতে দিচ্ছি তো রোদের জোরটাও রয়েছে ভীষণ, আর তেতেও যাচ্ছে তাড়াতাড়ি, আর প্রস্রাবের যে ঘ্রাণটা রয়েছে ওইটাও তাড়াতাড়ি চলে যাচ্ছে। এইবারে সোনামা 1 থেকে 2 বার মতো প্রস্রাব করেছি, খুব একটা বেশি করেনি। তো এরপরে
পরের বারে ভাবছি যদি করে থাকে তাহলে কাঁথাটা একটু কাচাকুচি করে নেব। তো যাই হোক, এইদিকে কটা বেশ কাচাকুচি করেছি। আমার বেড কাভার নিয়েছি, ঠাকুমার বেড কাভার, বালিশের ওয়ার্ড, আর সোনামায়ের পাপার কটা মতো জামা প্যান্ট ছিল, তো ওগুলো সব কিছু একটু কাচাকুচি করে নিয়েছি। একবারে ছাদেতেই চলে এলাম, যেহেতু কাঁথাটা দেবো আর নিচেতেও সেরকম কোনো জায়গা ছিল না, আর ছাদেতে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, তো সেই কারণে একেবারে ছাদেতে নিয়ে চলে এলাম। এইদিকে টুকিটাকি কটা জামা প্যান্ট পাতলা পাতলা তুলে রেখেছি। ওই সাইডে একটা তাড়া রয়েছে, ওই তাড়াটিতে মিলে দেবো, কারণ এই সাইডের দেয়ালের নিচটা প্রচণ্ড পরিমাণে নোংরা। একটা দুটো জামা কাপড় যদি পড়ে যায় ভুলবশত, তাহলে সেগুলো না ধুয়ে আর উপায় নেই, কুড়োনো যাবেই না। তো যাই হোক, এই সাইডে এই পাতলা জামাগুলো না হয় কটা মিলে দিই। বরমশাই আমার এইদিকে সোনামায়ের জন্য কতই না খাটুনি করছে দেখুন। এই যে আমি যখন বাপের বাড়ি গিয়েছিলাম তখন হয়তো এগুলো করেছে, বাঁশ তুলে তুলে একটা ছাউনির মতো করবে যাতে গরমটা খুব বেশি না লাগে। যাই হোক, ওইদিকে আমি যতক্ষণকে ছাদকে গিয়েছিলাম কাচাকুচি করলাম, দিদিভাই এইদিকে ভাত নামিয়ে দিয়েছে আর আলু বাটনা ভাজাও করে নিয়েছে। তো আবার সোনা পাপা উঠে গিয়েছে, তো দিদিভাই ওই দিকেই গেল। এইদিকে এবার আমি তিলে পেঁয়াজটা বসিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিলাম, অল্প পরিমাণে জিরের ফোড়ন আর একটা মতো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মিনিমাম আধ ভাজা করতে হবে, তারপরে এই তিলটা দিতে হবে। একটুকু যেন লাল লাল ভাবটা আসে তখন তিলটা দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরেও আমি অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, কারণ ওই পেঁয়াজটার সময়তেই যা নুনটা দিয়েছিলাম আর বেশি দিইনি, তো সেই কারণে অল্প পরিমাণে নুনও দিয়েছিলাম আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও দিলাম। রান্নার মধ্যে খুব একটা বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করি না, কাঁচা লঙ্কাতে বা ফড়ঙেই রান্নাটা কমপ্লিট করি। তবে এই তিলে পেঁয়াজটা একটু নুন ঝাল মিষ্টি সব কিছু না হলে ভালো লাগে না। এই যে ঝরঝরি মতন একদম নামিয়ে দিয়েছি। এই তিলে পেঁয়াজটা যত ভাজা ভাজা করবেন তত বেশ খেতে ভালো লাগবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে, টাইম নিয়ে। এদিকে তিলে ঝিঙেটে করেছি আর সোনামা উঠে পড়েছে ওইদিকে। সোনামা ওঠার পরে আগে সোনামায়ের পাপাও একটা বিশেষ কাজে লেগে গিয়েছে। এই যে এই সাইডে যে জানলাটি রয়েছে, আমাদের দু সাইডে দুটো জানালা রয়েছে, তো এখনও পর্যন্ত জ্বালানো আমাদের করা হয়নি। তো গ্রীষ্মকালে জল ঝড়, শীতকালে ঠান্ডা বাতাস, ওই কারণে সব কিছু একদম টিন দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। তো এই সাইডের জানালাটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন সোনামায়ের পাপা একটা নেট দিয়ে দিয়েছিল, কারণ আমি প্রেগনেন্সিতে এতটা গরমে থাকতে পারতাম না, তো ওইটা আবারও বন্ধ করে দিয়েছিল। তো আজকে আবারও খুললো সোনামায়ের জন্য বিশেষ করে। যাই হোক, ওইদিকে সোনামায়ের পাপা ততক্ষণকে ওই কাজটা করুক। আমার তো কাজ আজকে বেড়েই গিয়েছে বছরের প্রথম দিনে, জানি, কারণ ও মেয়ের জন্য সুবিধার জন্য করছে, আর আমার কাজ বেড়ে যাচ্ছে, কারণ এই রান্নার পরে আমাকে আবার ওই সাইডে যে জানালার জিনিসগুলো রয়েছে ওই সব কিছু আমাকে বাগাতে হবে, তারপরে স্নান করতে যেতে হবে। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম হয়তো 11:30 মতো বেজে গিয়েছে, আর সোনামা আজকে শুধুমাত্র একটা কলা পাকাই খেয়েছে আর কোনো সলিড ফুড খায়নি, তো সেই কারণে একটু টেনশন হচ্ছে। তো সে ঝোলটা এইদিকে চাপিয়ে দিয়েছি, ওইদিকে দিদিভাই এসেছে, বললো নামিয়ে দেবে। তো ততক্ষণকে না হয় আমি এই সাইডের যে জিনিসগুলো নোংরা হয়েছে এগুলো বাগিয়ে দিই। আর এই যে কতটা পরিমাণে নোংরা হয়েছে দেখুন, মানে আমার তো দেখেই কেমন লাগছে যে এতটা পরিমাণে নোংরা হয়েছে, আমি কখন বাগাবো, কখন স্নান করতে যাব। সোনামা খায়নি, তো ওই কারণে একটু টেনশন হচ্ছিলো। তাছাড়া এটা বাগাতে খুব একটা বেশিক্ষণ লাগবে না, তবে এইটা বাগাতে যতক্ষণ লাগবে ততক্ষণকে কিন্তু আমার স্নান করে চলে আসা হবে। বেশি দেরি করে লাভ নেই, যখন আমাকে করতে হবে কাজটা না হয় কমপ্লিট করে দিই। আর এই যে এইদিকে দেখছি আবার একটা পেথেতে করে সব জিনিসগুলি বেশ ভালো মতন করে রেখেছে। আমি খুঁজছিলাম এইদিক করে যে জিনিসগুলো আবার কোথায় রাখলো, তো দেখলাম যে না, একটা পেথেই করেই রেখেছে। সোনামায়ের পাপা আর কাজের কিন্তু বেশ যত্ন আছে, যত্ন সহকারে যে কোনো কাজ করে থাকে। আমার সেই সোনামাকে এতটা পরিমাণে ভালোবাসে, ও হয়তো সোনামায়ের জন্য সব কিছু করতেই রাজি আছে। আজকে কিন্তু ওর শরীরটা খুব একটা বেশ ভালো ছিল না, তবে এই দুদিন যা পরিমাণে গরম পড়েছে, তো সেই কারণে বলছে যে না, আর জ্বালানিটা না খুললে হবে না। আর ওই যে ছাদের যে দেখলেন বাঁশগুলো, আরে ও কিন্তু সব একাই তুলেছে, অতগুলি বাঁশ, আর একাই সাজিয়ে সাজিয়ে করেছে। এর আগের বছরে আমি একটু হেল্প করে দিয়েছিলাম, তবে এই বছরে আমার আর হেল্প নেয়নি, কারণ আমার পাটা মাঝে মাঝেই বাজছে, তো সেই কারণে আমাকে আর কোনো কিছুই বলেনি, একাই সব কিছু করেছে। তো যাই হোক, এইদিকে পাটাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে জায়গা মতো জিনিসগুলো রেখে দিই। একটু রাগ করছিলাম, তবে এই জিনিসগুলো পরিষ্কার করার পরে যখন রাখলাম তখন মনে হলো যে যাক, ভালোই হয়েছে, আমার জায়গাটা আরেকবার পরিষ্কার করা হয়ে গেল। তো বাইরে যখন ঝাপটা গুড়িয়ে পড়ে, ওই টিনের যে লোহার মোর্চেগুলো থাকে ওগুলো ঝাড়ছিল, তখন এই পর্দাটা এইদিকে দিয়ে দিয়েছিলাম যাতে রুমের মধ্যে খুব একটা ধুলো না ঢুকে। তো এই পর্দাটা এই সাইডেই আমার থাকে, যেহেতু জিনিসগুলো রাখি। তো যাই হোক, দাঁড়ান, পর্দাটা ভালো করে দিয়ে দিই। আর এই
এই যে ফাইনাল লুকটা দেখুন। ওই দিকের পর্দাটা দেওয়া রয়েছে বলে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে ওই দিকের যে ঝাপটা যদি তোলা হয় না, বেশ আলো বাতাস ঢুকছে। সারাটা দিন তো যাই হোক করে পেরিয়ে যায়, তবে রাত্রেবেলায় যদি বাতাসটা, ঘরের বাতাসটা বাইরে প্রবেশ করতে না পায় বা বাইরের বাতাসটা ঘরে প্রবেশ করতে না পায়, তখন একটু গুমসুমি ভাব লাগে। তো সেই কারণে সোনামায়ের পাপা এই ব্যবস্থাটা করলো। মুহূর্তে আমি স্নান করে এসে সোনামাকে খাইয়েও দিয়েছি আর রুমটা পুরো ডিপ ক্লিনিং করে দিয়েছি। ভেবেছিলাম আজকে ঘরটা মুছবো, তবে আজকে সোনামাকে সেই রকম নেওয়ার কেউ সময় পায়নি, সোনামায়ের পাপাও সময় পায়নি। সোনামায়ের পাপা যদি একবার নিত তাহলে হয়তো ঘরটা মুছতাম, আর আমি যদি ঘর মুছতে থাকি তাহলে সোনামা আমার সাথে সাথে জল ঘাটবেই। তো ওর জন্যই বিশেষ করে আমি ঘরটা আর মুছলাম না। ওকে যদি কেউ মিনিমাম 5 থেকে 10 মিনিট নিত তাহলে আমি ঘরটা মুছে দিতাম। সকাল সোনামায়ের পাপা নিয়ে থাকে, তবে সেই টাইমে আর ঘর মোছার টাইম হয় না। তখন মনে হয় রান্নার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করি, তাহলে ছেলেগুলোকে নিয়ে একটু বসতে পাবো। তো করে আসার পর একটু টাইমটা পেয়ে থাকি সোনামাকে খাবার খাওয়ানোর পরে। তো এরপরে সোনামায়ের পাপাও স্নান করতে যাবে, সোনা পাপাকেও দিদিভাই খাওয়াবে, মাও টুকিটাকি যে কাজ রয়েছে কড়াই পরিষ্কার আর ওগুলো করবে। তো সেই কারণে আর কাউকে বললাম না, থাক না হয় যদি বিকালে দেখবো, চেষ্টা করা যায় তাহলে যদি সময় পেয়ে থাকি। আর এই যে দেখুন জানলাটা খোলার পরে জানলাটা কতটা সুন্দর লাগছে, আর বেশ কিন্তু হালকা হালকা বাতাস আসছে। এখন ঘড়ির কাঁটায় বিকাল ওই 5টা মতো বাজে। গ্যাসের ওভেনারে সব কিছু পরিষ্কার করে ওই সাইডে রেখেছিলাম, তো জলটা ঝরানোর জন্য, না হলে একটা ফুটো ফুটো দাগ হয়ে যায়, তো কেমন একটু দেখতে লাগে। তো সেই কারণে জলটা ঝরানোর জন্য রেখেছিলাম সাইডে। তো যাই হোক, এরপরে ছানাটা বসিয়ে দিই। আমাদের যেহেতু ঘোষ কাকু গায়ে ধুয়ে দিয়ে যায়, তো ঘোষ কাকু যতক্ষণ না আসে গায়েটা ধোয়ানো হয় না। তো সেই কারণে গায়ে ধুয়ে না এলে এই ছেনা কাটানো, চা করা, এই কাজগুলি করতে পায় না। তো এই মুহূর্তে বাবা নিয়ে এলো ঘোষ কাকুর কাছ থেকে দুধটি, তারপরে ওই দিকে কড়াইতে ছেনার জন্য বসিয়ে দিয়েছি। সকালে কিছুটা পরিমাণে ছিল বাটিতে দুধটা, ওইটা দিয়ে দিলাম, আর এই বিকালে টাটকা দুধটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর ওই দিকেতে চাটাও রেডি করে রেখে দিলাম, ঠাকুমা এলেই করে তাহলে দিয়ে দিতে পাবো। আর এই দিকে আমি আর দিদিভাই রুটি করতে বসে পড়েছি। আমাদের বিকালে টুকিটাকি এই কাজগুলোই থাকে। বিকালের প্রথমে যে কাজগুলি থাকে ময়দা মাখা আর ঘর ঝাটপাট দেওয়া, ওটা দিদিভাই সেরে নেয় বেশিরভাগ। তারপরে যে যখন সময় পায় যেটা টুকিটাকি করে সেরে নেওয়া হয়। তবে এই রুটি করা কাজটা আমি আর দিদিভাই বেশিরভাগ সেরে থাকি, কারণ এই রুটি করা কাজটা তো একা হবে না, আমাদের প্রত্যেকটা দিন মিনিমাম ওই 21টা থেকে 22টা মতো করে রুটি করা হয়। এগুলোই রুটি তো কারোর পক্ষে একা বেলা বা শেখাটা সম্ভব নয় একা হাতে, তো সেই কারণে দুজনা করলে বেশ সুবিধা হয়। আর এই যে আমাদের উনুনের জালে রুটি করা হয় বটে, কিন্তু দিদিভাই শেখলে প্রত্যেকটা রুটি একদম দারুণ ফুলে। তবে বেলার কারণেও একটা দুটো রুটি কিন্তু কোচ পড়ে যায়, ফুলে না খুব একটা। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।